কি পেলে? সারা বছর আমরা অপেক্ষায় থাকি রেড মুনিয়ার, যেটাকে ব্ল্যাক অ্যাভাটারও বলা হয়। রেড অ্যাভাটার, আমি ব্ল্যাক শোল্ডার কাইটের সঙ্গে একে গুলিয়ে ফেলেছি। মুখে কি ঢুকে গেল। গুড আফটারনুন, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, আবার একটা নতুন ভ্লগে। আর আজকেও বেরিয়ে পড়েছি পাখির সন্ধানে। আর আজকে আমি এসেছি একটা সুন্দর গ্রাসল্যান্ডে, বেসিক্যালি মুনিয়ার ছবি তুলতে এসেছি। দেখি কি মুনিয়া এখন আমি পাই। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ পুজো এসে গেছে, আর কাশফুলও অলরেডি অনেক ফুটে গেছে। এবং এই কাশফুলে রেড মুনিয়ার ছবি, তোমরা যারা ছবি তোলো তারা জানো যে খুবই ভালো হয়। তো আমরা রেড মুনিয়া আর অন্য আরও যে ট্রাইকালার মুনিয়া, স্কার্লি ব্রেস্টের মুনিয়া বা আরও সিলভার বিল, এই সব মুনিয়া সবার ছবি তুলতে মোটামুটি বা দেখতে চলে এসেছি। আর আমার সাথে সঞ্জয়দা আছে, সঞ্জয়দা ক্যামেরা নিয়ে কিছু দেখতে পেয়েছে, চলে গেছে। তো আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো গতকাল বৃষ্টি খুব হচ্ছিল, তাই মাইকটা বৃষ্টির জলে হয়তো ঢেকে গিয়েছিল, সে কারণে সাউন্ডটা ঠিক আসছিল না। তো জানি না আমি কতটা তোমরা শুনতে পেয়েছো। তো সঞ্জয়দা একটু আগে কিছু গোল্ডেন জ্যাকেল দেখতে পায়, তো সেগুলোই তুলতে গিয়েছিল, জানি না তুলতে পেরেছে কিনা। তো আকাশে বাতাসে পুজোর ভাব এসে গেছে, এটা দেখলেই বোঝা যায় যে চারিদিকে কাশফুল ফুটেছে। তো কিছুদিন আগেই যে ভিডিওটা ব্লগটা আমরা বানিয়েছিলাম, সেটাতে বলেছিলাম যে বৃষ্টিটা একটু কমলেই চারিদিকে কাশফুল ফুটে যাবে, আর সেটাকে দেখতে খুব অসাধারণ লাগে। এত কাশফুল ফুটেছে চারিদিকে, সাদা পাখির বিভৎস অ্যাক্টিভিটিস। তো দীপঙ্কর সেগুলোকে শ্যুট করছে, তো ফুটেজ তো তোমাদের অবশ্যই দেখাবো। আর এই সারা বছর আমরা এই সময়টার জন্যেই, বিশেষ করে শরৎকালটারই অপেক্ষায় থাকি, এই কারণে যে শরৎকালে একটা স্পেশাল প্রজাতির মুনিয়ার জন্যে আমরা অপেক্ষায় থাকি, সেটা হচ্ছে রেড মুনিয়া। তো এই রেড অ্যাভাটারের অ্যাক্টিভিটিস অলরেডি বেড়ে গেছে। নেস্টিং ম্যাটেরিয়াল নিয়ে এদের নেস্ট করা চালু করেছে। পেয়ারও বেশ কিছু ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি। তো দীপঙ্কর এখানে বসে রেড মুনিয়ার কিছু অ্যাক্টিভিটিস তোলার চেষ্টা করছে। তার সঙ্গে রয়েছে ট্রাইকালার মুনিয়াগুলো খুব ভালো অ্যালাউ করছে। তো হঠাৎ করে দীপঙ্করের জাস্ট 5-6 ফিট কাছেই কিছু চেস্টনাট মুনিয়ার অ্যাক্টিভিটিস খুব বেড়ে যায়। এরা এখন এদের মেটিং সিজন চলছে, যার জন্য এদের অ্যাক্টিভিটিসটা এত ভালো। ইন জেনারেল সারা বছরই এগুলোকে দেখা যায়, কিন্তু এখন এদের অ্যাক্টিভিটিসটা যেহেতু খুব ভালো, আর কাশফুলের সঙ্গে এদের ফ্রেমটাও খুব ভালো হয়। গত পরশু বৃষ্টি হয়েছিল, গতকাল বৃষ্টি হয়নি, মেঘলা ছিল, কিন্তু আজ প্রচণ্ড রৌদ্রু। আর আমরা যেখানে এসে বার্ডিংটা করছি, যেখানে এসে ফটোটা তুলছি, সেখানে প্রচণ্ড রোদ, কোনো শেড নেই বা কোনো গাছের ছায়াও নেই। দেখতেই পাচ্ছ মুখ চোখ পুরো লাল হয়ে গেছে। চেষ্টা করছি যতটা নিজেকে বাঁচানোর। আর অবশ্যই এই সময় যদি বেরাও, খুব বেশি জল খাবে, ডিহাইড্রেট হয়ে যাওয়ার চান্সেসও খুব বেশি থাকে, তো সেটাকে মেনটেন করো। তো যে কোনো সাবজেক্টের ভালো ফ্রেম পেতে গেলে চেষ্টা করতে হবে সেটাকে সবসময় ক্যাচি বা অ্যাট্রাকটিভ ফ্রেমে রাখতে। যেমন সবসময় যে কোনো সাবজেক্টই যদি আই লেভেলে তোলা হয়, তো সেই ফ্রেমটা খুব ভালো হয়। দেখতে হবে পাখিটার মুভমেন্ট কী আছে। যেমন আই লেভেল শট খুব ক্যাচি হয় বা খুব অ্যাট্রাকটিভ হয়। তো সেই রকম অ্যাজ ইউজুয়াল যদি তোমরা কোনো গ্রাউন্ডে পাখি ডাস্ট বার্থ করছে বা কোনো রকম অ্যাক্টিভিটিস বেশি আছে, তো সেক্ষেত্রে গ্রাউন্ড লেভেলে তুলতে গেলে সবসময় চেষ্টা করবে ক্যামেরাটাকে যত গ্রাউন্ডের কাছে নিয়ে যাওয়া যায়। দরকার যদি প্রয়োজন হয়, আমাদের কিছু ফ্রেম আছে, সেই ফ্রেমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের টেকনিক্সটা কী থাকে, আমরা একদম জাস্ট গ্রাউন্ডে শুয়ে পড়ি, পুরো। অনেকেই ভাবে হয়তো শুয়ে পড়লে ধুলো লাগবে, কাদা লাগবে। তো বার্ড ফটোগ্রাফি বা নেচার ফটোগ্রাফি করতে গেলে এই সব জিনিসগুলো ভাবলে চলবে না। ধুলো, বালি, কাদা, রোদ, জল, এগুলো ওয়াইল্ড লাইফের একটা পার্ট। তো পুরোটা যদি শুয়ে পড়ো এবং ক্যামেরাটা যত মাটির কাছে, গ্রাউন্ডের কাছে নিয়ে যেতে পারবে, তো সেই ফ্রেমটা তত বেশি অ্যাট্রাকটিভ হবে। তো তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো ফলও পাবে। কিছুক্ষণ আগেই আমি যে কথাটা বলছিলাম,
কোনো গ্রাউন্ড লেভেল শট ভালো পেতে গেলে নিজেকে গ্রাউন্ড লেভেলে যেতে হবে। তো এখানে একটা বেঙ্গল বুশলার্ক ডাস্ট বার্থ করছে, তো সেটাকে ক্যাপচার করার জন্য দীপঙ্কর জাস্ট গ্রাউন্ড লেভেলে শুয়ে পড়েছে। গ্রাউন্ড লেভেলে যাওয়ার পাশাপাশি এটাও চেষ্টা করতে হবে যে পাখির কতটা কাছে আমরা যেতে পারছি, যে এটাও চেষ্টা করতে হবে যে যতটা নিজেকে হাইড রেখে নিজেকে লুকিয়ে পাখির তুমি যত কাছে যেতে পারবে, পাখির ডিটেলিং বা পাখির ফ্রেম তত সুন্দর করতে পারবে। আর হ্যাঁ, এই সময় আরেকটা জিনিস কি, এই সময় যদি তোমরা ফটো মানে স্টিল ফটো তোলো, তো সেক্ষেত্রে এফপিএসকে মানে ফ্রেম পার সেকেন্ড সেটাকে একটু হাই রাখতে হবে। যেমন এটাতে কোনো নির্দিষ্ট প্যারামিটার বা কিছু নেই যে তোমরা নির্দিষ্ট প্যারামিটারে যে আমি যেটা বলবো সেরকমভাবেই তোমাদের তুলতে হবে। স্টিল ফটো তোলার নির্দিষ্ট কোনো প্যারামিটার নেই। লাইট কন্ডিশান বা ওয়েদার কন্ডিশান, পাখির মুভমেন্ট, পাখির কতটা ফ্রিকোয়েন্সি আছে সেই হিসাবে তোমাদেরকে এফপিএস, আইএসও সব কিছুকে মেনটেন করতে হবে। এটার কোনো নির্দিষ্ট প্যারামিটার নেই, কিন্তু তবে যদি ভালো ফ্রেম করতে চাও এফপিএসটাকে চেষ্টা করতে হবে একটু হাই রাখার। যেমন দীপঙ্কর যখন এই ফটোটা তুলছিল সেই সময় দীপঙ্করের শাটার স্পিড ছিল মোটামুটি 2 থেকে 2,500। তো 2 থেকে 2,500 যদি আমরা শাটার স্পিডে নিয়ে যাই, তার পাশাপাশি আমাকে আইএসওটাকেও ওর ইকুইভ্যালেন্টলি আমাকে বাড়াতে হচ্ছে। মোটামুটি অনেক দিন পর পাখির অনেক অ্যাক্টিভিটি আজকে দেখতে পেলাম, বিশেষ করে মুনিয়াগুলোর। আর মুনিয়ার মধ্যে সবথেকে বেশি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে চেস্টনাট মুনিয়া আর ট্রাই কালার মুনিয়া। আর এছাড়াও রেড মুনিয়াও ছিল, কিন্তু অ্যাকচুয়ালি রেড মুনিয়ার যে অ্যাক্টিভিটিটা ওটা একদম আর্লি মর্নিংয়ে খুব ভালো থাকে, কিন্তু এখন যেহেতু দুপুর ছিল তো খুব একটা দূরে দূরে ছিল, কিন্তু খুব একটা ছবি আমরা পাইনি। আর স্কালি ব্রেস্টেড কিছু ছিল, আর বাকি বায়োওয়েভার্স, ব্যারেট বাটন কোয়ালস, গ্রে ফ্র্যাঙ্কলিনস, রোলার্স, ব্ল্যাক শোল্ডার কাইট, এছাড়াও বেঙ্গল বুশলার্ক, এগুলো কমন, এগুলো তো আছেই, জিটিং চিস্টিকোলা। তো মোটামুটি অনেক অ্যাক্টিভিটি দেখতে পেলাম। তো কেউ আমার জিজ্ঞেস করছিলে সেটিংসের ব্যাপারে বাংলায় ভিডিও বানাতে, তো বার্ড ফটোগ্রাফি ক্যামেরা সেটিংসের ব্যাপারেও আমি বাংলায় ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। তার আগে একটা বলে রাখি যে এখন যেটা আমি সেটিংসে তুলছিলাম বেসিক্যালি আমি ম্যানুয়ালেই তুলি। অনেকে তোমরা যারা ওয়াইল্ড লাইফ বা বার্ড ফটোগ্রাফি করো অনেকে অ্যাপারচার প্রায়োরিটিতে তোলো, কিন্তু আমি একদম প্রথম থেকেই ম্যানুয়ালে তোলাটাই বেশি প্রেফার করি। আর এখানে Z8-এ আমার এফপিএস মোটামুটি 15 FPS বা 20 FPS থাকে। আর আনকম্প্রেসড র অবশ্যই, কারণ র ছবি না হলে আমি সেই ছবিটাকে ছবি বলে মনে করি না, কারণ র না তুললে ছবি থেকে পোস্ট প্রোডাকশান করে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো র অবশ্যই। আর হচ্ছে যেটা সবথেকে ইম্পর্টেন্ট এখানে, যেহেতু মুনিয়া তুলছি তাই ইম্পর্টেন্ট এখানে শাটার স্পিড। তো শাটার স্পিডটা তোমরা দুভাবে করতে পারো। যেমন তোমরা যদি অ্যাকশান তুলতে চাও, যে মুনিয়ার ছবি বা যে কোনো ছোটো বার্ডসের ছবি তুলছো, অ্যাকশানটা যদি তুলতে চাও তাহলে অবশ্যই এই সব ছোটো বার্ডের ক্ষেত্রে তোমাকে মিনিমাম 1000-এর ওপরও তো অবশ্যই 1500 বা 2000 শাটার স্পিড রাখতে পারলে খুব ভালো, বা তার বেশি যদি রাখা যায়, কারণ আলো যদি বেশি থাকে তো তারও বেশিও রাখতে পারো। তো যত বেশি শাটার স্পিড তত অ্যাডভান্টেজ বেশি পাবে। আর একটা হচ্ছে তোমরা যদি অ্যাকশান না তুলে পোর্ট্রেট তুলতে যাও, মুনিয়ার পোর্ট্রেট, তাহলে আমি অবশ্যই বলবো যে পোর্ট্রেটের ক্ষেত্রে তোমরা শাটার স্পিডটাকে অত না বাড়িয়ে আইএসওটাকে তোমরা কমাতে পারো, কারণ যত আইএসও তোমরা কমাবে তত নয়েজও কম আসবে, এবং নয়েজ কম আসলেও ছবিটা খুব সুন্দর হবে। তো তোমরা যদি মুনিয়ার পোর্ট্রেট তোলো বা ক্লোজ আপ শট তোলো, তো আমি বলবো যে সেক্ষেত্রে তোমরা আইএসওটাকে মিনিমাম রেখে তারপর শাটার স্পিডটাকেও তোমরা কম রাখো। শাটার স্পিডটা মোটামুটি যদি মুনিয়ার পোর্ট্রেট তুলতে চাও তো 1400 রাখতে পারো বা 1500-এর মধ্যে রাখতে পারো। আর সবথেকে বড়ো কথা, যদি খুব ক্লোজ আপ পোর্ট্রেট তোমরা নিচ্ছ তখন অবশ্যই তোমাদের যে ম্যাক্সিমাম অ্যাপারচার, যেমন 180-600-তে ম্যাক্সিমাম অ্যাপারচার 6.3, তো তোমরা সেটাকে এফ স্টপটাকে বাড়িয়ে 7.1 বা 8 বা 9-এ যদি রাখো তাহলে
ক্লোজ আপের ক্ষেত্রে অনেকটা শার্প ছবি তোমরা মানে ফেদারের ডিটেলসগুলো খুব সুন্দর পাবে। অবশ্যই শাটার স্পিডটাকে 2000-এর বেশি রাখার চেষ্টা করো, সেক্ষেত্রে তোমাকে আইএসওটাও বাড়াতেই হবে। এবং এফ শপটা তখন তোমরা 6.3 বা ম্যাক্সিমাম যদি 5.6 থাকে বা 2.8 থাকে তোমাদের, সেগুলো রাখতে পারো। এরপর আমি সবথেকে ইম্পর্টেন্ট পার্টটায় বলি যে অটো ফোকাস মোড আর অটো ফোকাস এরিয়া মোড। তো অটো ফোকাস মোড অবশ্যই এফ-সি ডেফিনেটলি ছবি তোলার সময়, আর অটো ফোকাস এরিয়া মোডটা তোমরা, আমি বিশেষ করে সবসময় প্রেফার করি, মিররলেস ইউজ করলেও প্রেফার করি সিঙ্গেল পয়েন্ট দিয়ে তোলার। কারণ সিঙ্গেল পয়েন্টটা এখানে আমি অ্যাকচুয়ালি যে জায়গাটা ফোকাস করতে চাই ক্যামেরা শাটার সেট সেখানে ফোকাস করতে পারে। এরপর এখনকার ক্যামেরায় বা মডার্ন মিররলেস ক্যামেরাসগুলোতে অনেক বার্ড আই বা অ্যানিমাল আই ট্র্যাকিং ওরা দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি তো সবসময় রেকমেন্ড করবো সিঙ্গেল, যতই বার্ড আই ট্র্যাক থাক যাই থাক, ক্রিটিক্যাল সিচুয়েশানে ওই সমস্ত এআই ফোকাসিংগুলো অনেক সময় ফেল্ড করে যায়। তো আমি অবশ্যই বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে আমিও সেটা ইউজ করি, বার্ড আই ট্র্যাকিং খুব কম টাইমে ইউজ করি, সিঙ্গেল পয়েন্ট এএফসিতে সিঙ্গেল পয়েন্ট দিয়ে ইউজ করি। এবার এই সিচুয়েশানে যেখানে আমাদের কাশফুল বা অনেক অবস্ট্রাকল আছে, তো সেই ক্ষেত্রে ছোটো বার্ডের ক্ষেত্রে বা একটু দূরে থাকলে যদি তোমরা অটো 3D ট্র্যাকিং বা অটো এরিয়া মোডে সিলেক্ট করে ছবিটা তোলো, তাহলে অনেক সময় ক্যামেরা ফোকাস করতে পারে না সাবজেক্টকে, কারণ ক্যামেরা কনফিউজড হয়ে যায়। তো সেক্ষেত্রে সিঙ্গেল পয়েন্ট যদি তোমরা ইউজ করো তো ক্যামেরা খুব তাড়াতাড়ি, কারণ তোমার ফোকাস পয়েন্ট যেখানে তুমি নিয়ে যাচ্ছ সেখানে ক্যামেরা খুব তাড়াতাড়ি ফোকাস করে ফেলছে। তো এই সমস্ত ক্রিটিক্যাল সিচুয়েশানে সিঙ্গেল পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। যদি সিঙ্গেল পয়েন্ট তোমরা না ইউজ করো, তা তোমরা যদি 3D ট্র্যাকিং মোডে ইউজ করো, তাহলে তোমরা এএফসিতে 3D ট্র্যাকিংয়ে ইউজ করতে পারো। আর তোমরা বার্ডের ক্ষেত্রে বার্ড ডিটেকশন বা বার্ড আই ডিটেকশন অপশানটা সিলেক্ট করে তোমরা ছবি তুলতে পারো। সেক্ষেত্রে অনেক সময় ক্যামেরা তোমার সাবজেক্টকে ফোকাস নাও নিতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো ম্যানুয়াল ফোকাসে হাতটা যেন তোমাদের থাকে, কারণ এই রকম অবস্টাকেলের মধ্যে অনেক সময় বার্ড আইকে ক্যামেরা ডিটেক্ট করতে পারে না, বা অনেক সময় ডিস্টেন্স চেঞ্জ হলেও সেটা পারে না। তো সেই সময় তোমাদের ম্যানুয়াল ফোকাসটা একটু যদি তোমরা ঘুরিয়ে ফোকাস ডিস্টেন্সটাকে অ্যাডজাস্ট করে নাও, তো ক্যামেরা তখন তাড়াতাড়ি ফোকাস নিয়ে নেয়। আমি এই প্রত্যেকটা অটো ফোকাস এরিয়া মোডস বা কখন তোমরা কোন মোডটা ইউজ করবে বা কোন পার্টিকুলারলি কোন মোডটার কী কাজ এবং কখন ইউজ করবে সেটার উপর ডিটেলসে ভিডিও বানাবো। এখন জাস্ট একটা তোমাদের জিস্ট আমি বলছি। তো বেসিক্যালি আমি যেটা ইউজ করি সেটাই বলছি। আমি বেশিরভাগ ক্ষেত্রে এফ-সি আর সিঙ্গেল পয়েন্ট দিয়ে ইউজ করি। আর ভিডিওর ক্ষেত্রে আমি বলতে চাই, ভিডিওর ক্ষেত্রে তোমরা যদি চাও যে ক্যামেরা অটোমেটিক তোমার সাবজেক্টকে ট্র্যাক করতে থাকে, তাহলে আমি বলবো এএফ মানে ফুল টাইম অটো ফোকাস, নিকনের ক্ষেত্রে বলছি, ফুল টাইম এফ মোডে তোমরা 3D ট্র্যাকিং মোড ইউজ করতে পারো বা অটো এরিয়া এফ ইউজ করতে পারো। এতে ক্যামেরা অটোমেটিক্যালি তোমার সাবজেক্টটাকে একবার ফোকাস তুমি দেখিয়ে দিলে ক্যামেরা অটোমেটিক সেটাকে ট্র্যাক বা ফোকাস করতে থাকে। আবার বলছি এই সিচুয়েশানে বা ক্রিটিক্যাল সিচুয়েশানে অনেক সময় ক্যামেরা ফোকাস নাও নিতে পারে, বা পাখির ডিস্টেন্স বা তোমার ফোকাস ডিস্টেন্স সাডেনলি চেঞ্জ হয়ে গেলে ক্যামেরা ফোকাস নাও নিতে পারে। তো সেই সময় ম্যানুয়াল ফোকাস রিংয়ে যেন হাতটা থাকে এবং ম্যানুয়াল ফোকাসটা একটু অ্যাডজাস্ট করলে আবার ক্যামেরা সেটাকে ট্র্যাক করতে থাকে। তো আগের ভিডিওতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, জানি না তোমরা ঠিক করে শুনতে পেয়েছো কি না। তো আজকে বৃষ্টি হয়নি আর একদম এখানে সাইলেন্টও আছে। তো আবার একবার বলে দিই যে তোমরা যারা আমার ট্যুরগুলোকে জয়েন করতে চাও তারা আমাকে জয়েন করতে পারো। তো সেই সব কিছু ডিটেলস এই ভিডিওটারও ডেসক্রিপশানে এবং ভিডিওটার মধ্যে আছে। তো আমার যে নেক্সট ট্যুরগুলো আসছে সেগুলো সম্বন্ধে আপডেটস পেতে গেলে এই নম্বরে ফোন করে যোগাযোগ করো। আর বেশিরভাগ ট্যুরই তাড়াতাড়ি খুব বুক হয়ে যায়। তো আমি বলবো যে খুব তাড়াতাড়ি তোমরা চেষ্টা করো যে ফোন করে বুক করার, না হলে বুক হয়ে, কারণ এরপরে আমাদের কাজিরাঙা ট্যুর আছে বা করবেট হয়তো ট্যুর আছে, সুন্দরবন ট্যুর আছে। আরও সব ডিটেলসের জন্য যে নম্বরটা দিয়েছি ওতে ফোন করে তোমরা যোগাযোগ করো। আর যদি বলো যে হোয়াটসঅ্যাপেও তোমরা যোগাযোগ করতে পারো এই নম্বরে, তো নম্বরটা নোট করে নাও এবং হোয়াটসঅ্যাপেও তোমরা ডিটেলস জিজ্ঞেস করতে পারো। এবং নেক্সট ট্যুর কোথায় কোথায় আছে, কোন কোন ডেটসগুলো আছে, আমার অ্যাকচুয়ালি সবকটা মনে নেই। তো ডেটসগুলো তোমরা ফোন করে জিজ্ঞেস করে তোমরা সেটাকে বুক করতে পারো। আমি যেমন বলছিলাম যে এই অটো ফোকাস বা ক্যামেরা সেটিংসের ব্যাপারে ভিডিও আমি খুব তাড়াতাড়ি বানাবো। এবং সবথেকে বড় কথা নিকন, সনি আস্তে আস্তে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যামেরা দিয়েই তোমাদের বোঝাবো। আর আমি বলেছিলাম যে আমি
সনিতে শিফট করছি। তো তা বলে এমন নয় যে আমি এরপর থেকে শুধু সনির ক্যামেরায় রিভিউ করব বা সনির লেন্সেরই রিভিউ করব বা সনির সেটিংস নিয়েও কথা বলবো। আমি নিকন, ক্যানন সব ক্যামেরায় আমি ইউজ করব এবং সেগুলো রিভিউ তোমাদের দেবো। তো সেই নিয়ে কোনো চাপ নেই। তোমরা যারা নিকন ইউজার আছো বা ক্যানন ইউজার আছো বা যদি সম্ভব হয় ইভেন ফুজি ফিল্মও যারা যদি ইউজার থাকো, তো আমিও চেষ্টা করব যে সেই সব ক্যামেরার সেটিংসের ভিডিও বানাতে এক এক করে। তো এমন ব্যাপার নয় যে আমি সনিতে শিফট করছি বলে শুধু সনিরই ভিডিও বানাবো বা সনির রিভিউ বানাবো বা সনির সেটিংসের ভিডিও বানাবো, এমন নয়। আমি যেমন আগে সব ক্যামেরার রিভিউ বা সেটিংস নিয়ে আলোচনা করতাম, সেই সব নিয়ে আলোচনা করব। শুধু যেটা মেন চেঞ্জ হবে সেটা হচ্ছে আমি রেগুলার যে ক্যামেরা ইউজ করি সেটা অবশ্যই সনির ক্যামেরা বা লেন্স থাকবে। আমি জাস্ট এখন একটা ব্রিফ দিলাম সেটিংসের ব্যাপারে, কিন্তু এর থেকে আমি আরও ডিটেলসে, কারণ প্রত্যেকটা মোড বা এরিয়া মোডসের কিছু ফাংশান আছে বা সিচুয়েশন হিসাবে তার ইউজ আছে। তো কোন সিচুয়েশানে কোনটা ইউজ করবে বা কোন মোডটা বা কোন এরিয়া মোডটা কীভাবে কাজ করে সবথেকে ইম্পর্টেন্ট, এটা জানা সবথেকে জরুরি। তবেই তোমরা অনেকটাই ক্র্যাক করতে পারবে। তো সেই সব নিয়েও ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো। তো তার আগে আমি বলবো যে তোমরা অনেকে যারা দেখছো তাদের বেশিরভাগই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তো বলবো যে তোমাদের যারা ভিডিওটা ভাল লাগছে যাদের, তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমাদের আরও যারা বার্ডিং বন্ধু বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে বা নেচার এনথুজিয়াস্ট বন্ধু আছে তাদের সাথে শেয়ারও করো। তো তাতে আমি আরও বেশি মোটিভেশন পাবো এবং চ্যানেলটা একটু তাড়াতাড়ি গ্রো করলে আমি আরও ভালো কোয়ালিটির ভিডিও পোস্ট করব। যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। এখন সন্ধে হয়েই এসছে আর পাখির অ্যাক্টিভিটিও এখন কমে গেছে। তো আমরা আবার আসবো রেড মুনিয়ার জন্য, এবং রেড মুনিয়ার জন্য সবথেকে ভালো টাইম হচ্ছে আর্লি মর্নিং। সূর্য ওঠার আগে তোমরা যদি স্পটে পৌঁছে যেতে পারো তো খুব ভালো। ঠিক আলোটা ফুটবে, রেড মুনের অ্যাক্টিভিটি তখন খুব ভালো থাকে এবং মোটামুটি 7টা থেকে 8টাও হয় না, মোটামুটি একটু রোদ উঠলেই রেড মুনের অ্যাক্টিভিটি একদমই থাকে না। কারণ সবাই জানো যে কোনো পাখির ক্ষেত্রে এটা হয় যে বেশি চড়া রোদ উঠে গেলে ওরা কোনো ফাঁকা জায়গায় বা কোনো ছাওয়াতে আশ্রয় নেয়। পুজো আসছে, আরও কাশফুল ফুটবে, আরও সব জায়গাতেই রেড মুনের অ্যাক্টিভিটি দেখা দেবে। তো সেই সব ছবি ভিডিও নিয়েও খুব তাড়াতাড়ি আসবো। তো আপাতত আজকে বার্ড ওয়াচিংয়েই এসেছিলাম বেসিক্যালি। তো সেখানে আমরা কিছু ফুটেজও পেয়ে গেলাম। সেই ফুটেজগুলো অবশ্যই যে ভিআরের ভিডিওটা বানাচ্ছিলাম ওখানেও আমরা ইউজ করতে পারবো। আর এই ভ্লগেও তোমরা কিছু দেখলে। তো এছাড়াও অনেক ছবি আছে, সেগুলো সব ছবি তো এখানে শেয়ার করা হয় না। তো সেই সব ছবিগুলো দেখতে গেলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা থেকে তোমরা বেশ কিছু টিপস পেয়েছো কিভাবে ফটো তুলতে হয় বা আমরা কি কি টেকনিক্স ইউজ করি। তোমাদের সঙ্গে আমরা ফ্লাইং অবজেক্টের কিভাবে ফটো তুলতে হয় বা কি কি টিপস বা কি কি টেকনিক্স আমরা ইউজ করি সেগুলো অবশ্যই নিয়ে আসবো। আবার বলছি, ফটো তোলার যেহেতু কোনো নির্দিষ্ট প্যারামিটার হয় না, মানে নির্দিষ্ট কোনো সেট প্যারামিটার থাকে না, সিচুয়েশান, লাইট কন্ডিশান সেই সমস্তর ওপর ডিপেন্ড করে আমাদেরকে তার প্যারামিটার সেট করতে হয়। তার ফ্রেম রেট, তার শাটার স্পিড, আইএসও, এইগুলোকে সব কিছুকে নির্ধারণ করতে হয়। তো আমরা যেগুলো বলছি সেগুলো আমাদের ফটো তোলার সিচুয়েশান এবং কন্ডিশানের ওপর ডিপেন্ড করেই তোমাদেরকে এই এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করছি। কিন্তু তোমরা কোনো সময় এটাকে ভেবে নেবে না যে এটাই নির্দিষ্ট প্যারামিটার। এটাকে তোমরা অ্যাপ্লাই করে তোমরা জিনিসটাকে শেখো, জিনিসটাকে প্র্যাকটিক্যাল করো। বাট বিভিন্ন সিচুয়েশান ওয়াইজ এই জিনিসগুলো আমরাও চেঞ্জ করতে থাকি, তোমরাও জিনিসগুলোকে চেঞ্জ করে দেখতে পারো। তো মোটামুটি আজকে এইটুকুই। এখন চললাম বাড়ির পথে। তো আবার অন্য ভিডিওতে আসবো। তো ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাও। আর আবার বলছি, যারা দেখছো এবং ভালো লাগছে তারা ভিডিওটাকে প্লিজ শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ অনেকেই দেখছো এবং ওয়াচ ডিউরেশনও অনেক হচ্ছে, কিন্তু তার মধ্যে অনেকেই সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ যাদের ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করো।